আসসালামু আলাইকুম। খেলা কমেন্ট্রিতে স্বাগতম। সাথে আছি আমি রাসেল মাস্টার। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু আলোচনা করব। সেই সাথে আমি আলোচনা করব চন্ডিকা হাথুরুসিংহে সিংহে এবং তামিম ইকবাল খান। শুরুতে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের বাংলাদেশে আর ফিরছেন না। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম, মিডিয়া বিভিন্ন নিউজ প্রচার করেছেন। সত্যতা যাচাই করে দেখতে পারলাম যে বিসিবির যে চুক্তিতে থাকা হাথুরুসিংহে আর বিসিবির কোচ হিসেবে থাকছেন না, বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তিনি আর থাকছেন না। তবে এখানে তিনি না থাকলে যে সালাউদ্দিন স্যারের জন্য যেই প্রস্তাব রাখা হয়েছে বা সালাউদ্দিন স্যার তিনি কি ফিরবেন বিসিবির কোচ হিসেবে, সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো যে আমাদের যে বাংলাদেশের যে খেলোয়াড় গড়ার যেই কারিগর, রূপকার, সেই সালাউদ্দিন স্যার, যাকে আমরা বিশেষ করে জাতীয় দলের কোচ হিসেবে সাধারণ জনগণ চাইলেও বিসিবি যদিও তাকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা করতেছেন। আসলে তিনি যতটুকু শুনেছি বা সংবাদ মাধ্যমে যতটুকু দেখেছি, তিনি জাতীয় দলের অর্থাৎ কোচ হিসেবে তিনি এগ্রি নন জাতীয় দলের কোচ হতে। এখন আসি সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপে যেখানে আমাদের লিটন কুমার দাস নেই, তাহলে ফার্স্ট চয়েস তামিম ইকবাল খান। আমরা বিপিএলে দেখেছি সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তিনি ছিলেন, 400-এর উপরে তিনি রান করেছেন বিপিএলে 2024-এ, এবং তিনি ঘরোয়া লিগ এই যে ডিপিএলে অর্থাৎ ঘরোয়া লিগেও তিনি বর্তমানে 5টি হাফ সেঞ্চুরি করেছেন এবং তিনি 403 রানের মতো প্রায় করে ফেলেছেন। ডিপিএলেও তিনি দুর্দান্ত খেলে যাচ্ছেন। তবে তামিম ইকবাল কি টি-20 ওয়ার্ল্ড কাপে ফিরছেন? এখানে কিছু যুক্তিসঙ্গত কিছু ব্যাখ্যা রয়েছে। যেমন আমি বলি, তামিম ইকবাল যদি ফিরেন তাহলে বিসিবি কর্তা জনাব মাননীয় মন্ত্রী মহোদয় নাজমুল হাসান পাপন সাহেব, উনি যদি ওনার বিশেষ করে তামিম ইকবাল তো পূর্বে অনেক শর্ত দিয়েছিলেন যে যদি চন্ডিকা হাথুরুসিংহে না থাকেন তবে তিনি জাতীয় দলে ফিরবেন। এখন প্রশ্ন হলো, তিনি কিছু শর্ত দিয়েছেন, শর্তগুলো কি কি? এই শর্তগুলো নিয়ে হয়তো আমাদের বিসিবির বোর্ড সভাপতি জনাব নাজমুল হাসান পাপন সাহেব তিনি আবার তাকে নিয়ে বসার সম্ভাবনা রয়েছে। আপাতত দৃষ্টিতে যে যা দেখা যাচ্ছে, এতে করে তামিম ইকবালের জাতীয় দলে ফেরাটা সম্পূর্ণ মানে ধোঁয়াশাই রয়ে গেল। এটা এখনো বাস্তবে রূপ নেয়নি। যতটুকু আমরা দেখতে পাচ্ছি, তামিম ইকবাল আর জাতীয় দলে ফিরছেন না। যাই হোক, তামিম ইকবাল জাতীয় দলে ফিরছেন না, লিটন কুমার জাতীয় দল থেকে অলরেডি ছিটকে গেছেন, তার করণ নেই। আমাদের ওপেনিং সংকট, যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপে জুনিয়র তামিম খেলেছেন, বর্তমানে সৌম্য রয়েছেন টি-20-তে এবং কামব্যাক করতেছেন মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এখানে আরো কিছু প্রতিদ্বন্দ্বী রয়েছেন। সর্বসাকুল্যে মিলিয়ে 15 সদস্য দলে মাহমুদুল রিয়াদ থাকছেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর সাকিব আল হাসান তো অবশ্যই অটো চয়েস হিসেবে থাকবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশের ঘরোয়া লিগ বিপিএল এবং ডিপিএলে, বাংলাদেশের ঘরোয়া লিগ বিপিএল এবং ডিপিএলে তামিম ইকবাল সর্বোচ্চ রান করেছেন। তামিম ইকবালের সর্বোচ্চ রান করার কারণে সামনের যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো যদি চন্ডিকা হাথুরুসিংহে না থাকেন বা তিনি অলরেডি তো সম্ভবত বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি আর ফিরছেন না, সেক্ষেত্রে বিসিবির সভাপতি জনাব নাজমুল হাসান পাপন মন্ত্রী সাহেব, উনি যদি তামিম ইকবালের দেয়া যে শর্তগুলো ছিল বিসিবির সাথে, যে কোন শর্ত
মানলে তিনি মাত্র জাতীয় দলে ফিরবেন, আবার খেলবেন। সেক্ষেত্রে এই শর্তগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে তামিম ইকবালের ফেরার সম্ভাবনা থাকবে, যদি আমরা তার শর্তগুলো পূরণ করি। আমরা 2023 সালে ওডিআই বিশ্বকাপে তামিম ইকবালকে মিস করেছি এবং তামিম ইকবাল না থাকাতে বাংলাদেশের ক্রিকেটের যে ভরাডুবি আমরা দেখেছি, আসলে আমরা অনেকটা বিস্মিত। দেখেন, আমাদের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ। এখন আমাদের যে কোচিং স্টাফদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, কোচিং প্যানেলের অর্থাৎ চন্ডিকা হাথুরু সিংহে প্রধান কোচ, তিনি আর আসবেন না। অর্থাৎ তীরে এসে যেন আমাদের তরি ডুবিয়ে দিলেন চন্ডিকা হাথুরু সিংহে। তিনি যদি জেতেনি, তিনি তো ওডিআই বিশ্বকাপের পর তাকে অব্যাহতি দেওয়া দরকার ছিল বিসিবির, কিংবা স্বেচ্ছায় তা ওনার পদত্যাগ করা দরকার ছিল। যেহেতু তিনি পদত্যাগ করেননি, সেহেতু সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আর 2 মাস পরেই। তো টি-20 ওয়ার্ল্ড কাপে যদি এই এখন 2 মাস আগে আমাদের প্রধান কোচ চলে যায়, সেক্ষেত্রে দল অবশ্যই সেটাকে একটা বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। নতুন একজন কোচ আসবেন, তাদের সমন্বয়ে গড়া দল কেমন হবে, আর যারা ফর্মে রয়েছেন নবীন উদীয়মান কিছু ক্রিকেটার, তাদেরকে নিলে তারা হাই ভোল্টেজ ম্যাচগুলোতে, বিশ্বকাপের মতো হাই ভোল্টেজ ম্যাচগুলোতে তারা কি আসলে প্রতিপক্ষের চোখে চোখ রাঙিয়ে কি খেলতে পারবেন কিনা, এবং তারা তাদের যেই দৃঢ় মনোবল বা যেখানে হাই ভোল্টেজ ম্যাচগুলোতে প্রচণ্ড রকম সাহস দরকার হয়, আসলেই তারা ওই ওই কন্ডিশনে বা টি-20 ওয়ার্ল্ড কাপের পিচগুলো হয় বাউন্সিং পিচ, এবং বা প্রচুর রান আসবে টি-20 ওয়ার্ল্ড কাপে, এভাবে পিচগুলো তৈরি করা হয়। আমাদের গামিনীর যেই ডান ক্ষেত, যেখানে গামিনী যেই উইকেট বানায়, সেখানে 100, 120, 30 রানে টি-20তে অল আউট হয়ে যায়, এবং অনেক সময় দেখা যায় 100 রানও করতে পারে না। আমি বিগত মেয়েদের খেলা দেখেছি, ওডিআইতে অস্ট্রেলিয়ার সাথে মেয়েরা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে 100 রানও টপকাতে পারেনি ওডিআইতে 50 ওভারের ম্যাচে। সেক্ষেত্রে বাংলাদেশের এই কন্ডিশনের খেলা এবং বাহিরের কন্ডিশনে বাউন্সিং পিচে এবং ব্যাটিং সহায়ক পিচে বাংলাদেশের রান কি, বাংলাদেশ কি 200-220 রান তাড়া করে টি-20 ম্যাচ জিততে পারবে, বা টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে, কিংবা ফাইনাল খেলতে পারবে? তার জন্য বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ রয়েছে, আমি মনে করি সালাউদ্দিন স্যারকে জাতীয় দলের প্রধান কোচ করা হোক এবং তামিম ইকবালকে ফেরানো হোক, আর তামিম ইকবালের নেতৃত্বে যাতে টি-20 বিশ্বকাপের পাঠানো হয় দলটি, 15 সদস্যের দলটি। আর তামিম ইকবালকে কনভিন্স করার জন্য যা কিছু আমাদের করার জন্য, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের আবেগের জায়গা ক্রিকেট, জনগণের ভালোবাসার জায়গা ক্রিকেট, আর তামিম ইকবালকে নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ যেন স্কোয়াড ঘোষণা করা হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে টিভি ইসলামিক 570 খেলা কমিউনিটি থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম।